সেট নাম্বার 2 তে সবাইকে ওয়েলকাম জানাবো। যারা যারা সেট নাম্বার 1 এখনো দেখোনি তাদেরকে বলবো আগে সেট নাম্বার 1 দেখে আসো। তার কারণ আমরা এখন যে সেটটা করাবো সেটা আগের দিনের মতোই গণিত প্রকাশ বইকে ব্যতি রেখে, গণিত প্রকাশ বইকে দূরে সরিয়ে, গণিত প্রকাশ বইয়ের বাইরের এমন কিছু অঙ্ক আমরা তোমাদের সামনে তুলে ধরবো যে অঙ্কগুলো মাধ্যমিক টেস্ট এমনকি সেকেন্ড সামেটিভ প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নিরিখে টপ 10 নাম্বারে কিন্তু রয়েছে অঙ্কগুলো। তাই যারা যারা এখনো সেট 1 দেখোনি তোমাদেরকে বলবো তোমরা সেট 1 আগে ক্লিয়ার করো, তারপর সেট 2 দেখতে এসো। ঠিক আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারো। তো যাই হোক, কথা না বলে আজকেও শুরু করি। মান্ধাত্তার আমলের অঙ্ক থেকে শুরু করে নবীনতম যুগের প্রত্যেকটা অঙ্কই আমরা আজকের প্রথম কোয়েশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরকম টাইপসের প্রশ্ন কিন্তু মাধ্যমিকে বারংবার আসছে, তাই তোমাদের সামনে এরকমই একটা প্রশ্ন প্রথমেই তুলে ধরেছি আজকে। কি বলেছে দেখো, একই ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক ও একটি শঙ্কুর উচ্চতা সমান, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমাদের বের করতে হবে। আমি যতটা সোজাভাবে করা যায় ততটা সোজাভাবে চেষ্টা করছি করার। একই ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক, তাহলে মনে করো এটা একটা অর্ধগোলক, এটার ভূমি বলতে এই পার্টটাকে বোঝানো হয়েছে, এই পার্টটাকে বোঝানো হয়েছে ভূমি বলতে। আর একটা শঙ্কু, মানে এই একটা শঙ্কু, তাহলে এরও ভূমি, অর্থাৎ এরও ভূমি যা এরও ভূমি কিন্তু তাই, একই সমান, একই ভূমি বলেছে। তাহলে আমি যদি এখন ধরি যে এটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এটার ব্যাসার্ধ কত হবে? আর হবে। এটার ব্যাসার্ধ আর হলে এটার ব্যাসার্ধ কত? আর। এবার বলেছে অর্ধগোলক এবং শঙ্কুর উচ্চতা সমান। তাহলে ভালো করে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আমাদের যেটা অর্ধগোলকের ব্যাসার্ধ তোমরা বলছো আর, তাহলে সেটাই কিন্তু আলটিমেট কি হয়? উচ্চতা হয়ে যাবে, এটাই উচ্চতা। তাহলে আমাদের এটার যে উচ্চতা সেটাও কি হয়ে যাচ্ছে? আর হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা এইচ সেটাই কিন্তু শঙ্কুর ক্ষেত্রে হয়ে যাচ্ছে আর। আশা করছি বুঝতে পেরেছো। একই ভূমি, তাহলে ধরে নিলাম দুজনেরই ব্যাসার্ধ আর, একই উচ্চতা, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে যেটা ভূমির দৈর্ঘ্য, যেটা ভূমির দৈর্ঘ্যের যে ব্যাসার্ধটা আমরা পাচ্ছি, এই ব্যাসার্ধটাই তো আলটিমেট সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে এটাই ওর উচ্চতা, এটাই ওর উচ্চতা। তাহলে এটা যদি আর হয় তাহলে এর উচ্চতা কত হবে? আর। এখন আমাদের জানতে চেয়েছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অর্ধগোলকের বক্রতল হচ্ছে 2 পাই আর, যদি পুরো ফুল হতো তাহলে হতো 4 পাই আর। তাহলে অর্ধগোলক, 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 তাহলে আমরা কি লিখবো? 2 পাই আর। কি লিখবো? 2 পাই আর। ক্ষেত্রফল বলেছে আবার, তাহলে 2 পাই আর স্কোয়ার। আর যদি বলতো সম্পূর্ণ গোলক তাহলে আমরা কি লিখতাম? 4 পাই আর স্কোয়ার। তাহলে লিখলাম 2 পাই আর স্কোয়ার। আর পরিধির ক্ষেত্রে আমরা ইউজ করি 2 পাই আর, তাই না? টোটালটা 2 পাই আর। তাহলে 2 পাই আর স্কোয়ার একটা গেল ইস টু। এখন এইটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে পাই আর এল, তাই তো? পাই আর এল। তাহলে আমরা এলটাকে একটু কায়দা করে বের করে রাখি, তোমরা চাইলে এটা আগেও বের করতে পারো। তাহলে এল মানে তির্যক উচ্চতা, তাহলে এল তির্যক উচ্চতা মানে সমকোণী ত্রিভুজের এটাই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজ বের করার সূত্র রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত? আর। ভূমি কত? আর, তাদের স্কয়ার। তাহলে এল সমান সমান রুট অফ 2 আর স্কয়ার। তাহলে এল সমান সমান স্কয়ার রুট কেটে গেল, থাকলো আর রুট 2, তাই তো? কি থাকলো? আর রুট 2। দেখো এই যে এই রুটটা কাটতে আর পারলাম না, রুট থেকে গেল 2 এর, আর স্কয়ার রুট কেটে গিয়ে আর বাইরে বেরিয়ে আসলো, তাহলে আর রুট 2। তাহলে এবার আমরা একটু মানটা বসাই। দেখো 2 পাই, এখানে থাকলো আর স্কয়ার, আর এখানে থাকলো পাই ইন্টু আর ইন্টু এল এর মান আর রুট 2। তাহলে এবার লক্ষ্য করো, লক্ষ্য করো কত আসে দেখো। এখানে থাকলো হচ্ছে 2 পাই আর স্কয়ার, এটা হলো পাই আর স্কয়ার রুট 2। তাহলে দেখো উভয় দিক থেকে কত কাটলো দেখো, পাই পাই কেটে গেল, পাই আর স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকলো? 2 রুট 2। কি থাকলো? 2 রুট 2। আচ্ছা এবার দেখো তোমাদের এটা তো একটা ফাইনাল উত্তর আমি বের করে দিলাম। যদি অনেক সময় এটা যদি এমসিকিউতে আসে, 4টে অপশন থাকবে, এবার সেখানে দেখা গেল এই অপশনটা কোনো জায়গায় পাচ্ছ না, তাহলে সেই ক্ষেত্রে কেমন ভাবে থাকতে পারে সেটাও তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অনুপাত আছে, তার মানে এটা তো মানে এইটা 2/√2, কি ঠিক কিনা? 2:√2, তার মানে 2/√2, মানে a:b, মানে কি লেখা যায়? a/b। তাহলে আমরা যদি এখানে এই √2 দিয়ে উপর নিচে একটু গুণ করে দিই, দেখো তো কি পাওয়া যায়? দেখো কি পাওয়া যায়? তাহলে এখানে থাকলো 2√2, আর √2 মানে হচ্ছে 2, তাহলে 2 2 কেটে গেল, তার মানে থাকলো √2/1। তার মানে দেখো এটাকে তুমি আবার এভাবেও লিখতে পারো, √2:1ও কিন্তু তুমি লিখতে পারো। অর্থাৎ এমসিকিউতে কোনো কোনো সময় ডাইরেক্ট
2:√2 না দিয়ে √2:1ও কিন্তু দিতে পারে, তাই এটাও ভাঙিয়ে দিলাম। ঠিক আছে, তাই এটা যদি নর্মাল 2 মার্কসে আসে এটা করে দিলে তো অ্যান্সার রেডি, কাটতে পারবে না কেউ। বাট যদি এমসিকিউতে কোনো সময় দেখো যে এটার অ্যান্সারের কোনো একটা জায়গায় √2:1 আছে, ধরে নিতে হবে এটাও কিন্তু সঠিক। এবার একটু বলি, এইরকম টাইপসের অঙ্কগুলোতে এটা দিয়ে দেয়, এটা দেয় না, আর শেষে একটা অপশন রাখে কোনোটিই নয়। এবার সবার যদি ক্যালকুলেশন করে উত্তর এটা আসে, আর সেই সময় কেউ আর মাথা খাটায় না, আর তখন সবাই কোনোটিই নয় করে দিয়ে চলে আসে, তখন আর তো অপশনগুলো কাজ করে না, আর সবাই দেখে দেখে 3টে অপশনের মধ্যে এইটা নেই, ব্যাস তার মানে কোনোটিই নয় হয়তো হবে, বলে অঙ্কটা ভুল হয়ে গেল। সিস্টেমটা বোঝা গেল? তাই অঙ্ক ভুল হলে চলবে না। যদি কোনো কোনো সময় তুমি পাও এমসিকিউতে এরকম উত্তর চলে আসে, তোমাকে একবার দেখে নেবে যে হরের ক্ষেত্রে কোনো রুট ভ্যালু আছে কিনা। যদি হরে কোনো রুট ভ্যালু থাকে তাহলে তোমাকে সেই হরের কর নিরসন করতেই হবে। ঠিক আছে, উপর নিচ দিয়ে গুণ করে নিতে হবে ওটা দিয়ে, তাহলে অ্যান্সার চলে আসবে। চলো পরের অঙ্কে যাই। তো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো কি আছে, একটা শূন্যস্থান আছে। আমি আগেই বলেছি আমরা এই সেটগুলোতে আলোচনা করছি 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ কোনো কোনো সময় 2 মার্কস আসবে, কোনো কোনো সময় আবার 1 মার্কস আসবে। তার মধ্যে থাকবে শূন্যস্থান, এমসিকিউ, সত্য মিথ্যা এবং 2 মার্কসের যেগুলো থাকে সেইগুলো। 2018 সালে মাধ্যমিকে কোয়েশ্চেনটা এসেছিল, এক মুখ কাটা একটা পেন্সিলের আকার চোং ও ড্যাশের সমন্বয়। দেখো হয়তো জিনিসটা ছোট হতে পারে, বাট যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে এই প্রশ্ন ভুল হয়ে যাবে পরীক্ষার হলে গিয়ে। ছোট একটা প্রশ্ন 1 নাম্বার, বাট এটাও কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন। ব্যাপারটা কেমন, আমি যতটা সম্ভব একটা পেন্সিল আঁকছি তোমাদের সামনে। এটা একটা পেন্সিল, যেহেতু ওরা বলেছে এক মুখ কাটা, তাহলে পেন্সিলটা এরকম কাটা থাকবে, এরকম এরকম কাটা থাকবে পেন্সিল, এরকম কাটা থাকবে। ঠিক আছে, এরকম কাটা থাকবে একটা পেন্সিল, এরকম থাকে। আর পেছনে একটা রবার মেরে দিই, তোমাদের তো আবার দেয়। এটা এটা কি কোম্পানির পেন্সিল? এটা টাটা। বাবা, টাটা এদিক থেকে পড়তে হবে কিন্তু, হ্যাঁ, নিচ থেকে পড়লে আটা, না না আটা আটি আট ওটা যাই হোক। তো এটা হলো একটা এক মুখ কাটা পেন্সিল। তো এখন ওরা বলেছে পেন্সিলের নিচের অংশটা চোঙের মতো। দেখো সত্যিই তো, তুমি এই জায়গাটার কথা ভাবো, এটা আর এটা ভাবো, বা এই জায়গাটা ভাবো, দেখো এইটুকু কি একটা চোঙের মতো দেখতে, ঠিক কিনা? সিলিন্ডার, এই যে আমরা যেটা ব্যবহার করি এই সিলিন্ডার। তাহলে আর এই মাথার অংশটা কেমন দেখতে? শঙ্কুর মতো দেখতে, ঠিক কিনা? দেখো এই মাথাটুকুকে তুমি যদি এখন ভাবো, দেখো সত্যিই তো শঙ্কু। এইখানে একটা লাগিয়ে দাও, হয়ে গেল পেন্সিল, বোঝা গেল? আর শঙ্কুকে বারবার বলবো না, তাহলে অন্য কিছু হবে। তাহলে চোং আর এটা কি হয়ে যাবে? শঙ্কু। কি হবে? শঙ্কু। বাস, তাহলে আমাদের উত্তর হয়ে গেল শঙ্কু। বোঝা গেল? কি হলো? শঙ্কু। 3 নাম্বার যে কোয়েশ্চেনটা তোমাদের সামনে আমি এখানে রেখেছি, সেটা কিন্তু খুবই মারাত্মক একটা অঙ্ক বলতে পারো, ভালো। যে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণটা 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, যদি এবি 5 সেন্টিমিটার এবং বিসি 12 সেন্টিমিটার হয়, তবে বিডির দৈর্ঘ্য কত? দেখো একটা অঙ্কের অনেক নিয়মে উত্তর বের করা যায়। যেহেতু তোমরা বুঝতেই পারছো এটা তোমাদের 18 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে সদৃশ্যতার উপপাদ্যের যে চ্যাপ্টারটা, সেখানকারই একটা প্রশ্ন এটা। তো দেখো যাক কিভাবে করা যায়। প্রথমে একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এই যে সেই ত্রিভুজ, বুঝে বুঝে করবে, অবুঝের মতো কেউ করবে না। যে ত্রিভুজের এই বি কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আছে, তাহলে নাম দিলাম এবিসি। ক্লিয়ার হয়ে গেল? এবিসি। এবার বলছে এবি 5 সেন্টিমিটার, তাহলে এটা হলো 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার। তাহলে এটাও আমি এখন বের করব তোমাদের সামনেই। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, তাহলে এসি সমান সমান √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 5 5 25, 12 12 144, 44 25 169, মানে 13 সেন্টিমিটার। তাহলে এসির দৈর্ঘ্য পেয়ে গেলাম 13 সেন্টিমিটার। এটা একটা নতুন জিনিস অ্যাড হয়ে গেল। তার মানে আমাদের কি কি বলা ছিল পাশে লিখে রাখি। তাহলে এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, আর এসি এখন বের করলাম 13 সেন্টিমিটার। এখানেই অঙ্ক শেষ না, কি বলেছে দেখো। এবার বলেছে যে এবিসি 90 ডিগ্রি এবং বিডি একটা বাহু, সেটা কিনা এসির উপর লম্ব। তার মানে ব্যাপারটা এইটা, তাহলে এটা তো বি ছিল, তাহলে এটা হলো ডি। তাহলে এখানে যেটা আমি এখন লিখলাম যে বিডি, এটা লম্ব কার উপর? এসির উপর, মানে এইটা।
এখন আমাদের বের করতে হবে এই বিডির দৈর্ঘ্যটাই বের করতে হবে, মানে এই বিডির দৈর্ঘ্যটাই এখন আমাদের বের করতে হবে। দেখো তোমরা তো সদৃশ্যতার উপপাদ্যে একটা জিনিস শিখে এসছো। কি শিখে এসছো? যে এরকম যদি একটা কোনো ত্রিভুজ সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি একটা লম্ব অঙ্কন করা যায়, তাহলে এই ত্রিভুজের উভয় পার্শ্বস্থিত যে ত্রিভুজ দুটো সেটাও সদৃশ হয়। এমনকি এই ছোট ছোট ত্রিভুজগুলো এই বড় ত্রিভুজের সাথেও কি হয়? সদৃশ হয়। কি ঠিক কিনা? তোমাদের এটা করে এসছো নাকি? যে এই টোটাল যে ত্রিভুজটা আছে এ বি সি, তাহলে এই ত্রিভুজটা কার সাথে সদৃশ? এদের সাথেও সদৃশ, আবার এটার সাথেও সদৃশ, যে কোনো একটাকে ধরে নিলেই হয়ে যাবে। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে সদৃশ্যতার যে রুলস সেটা দিয়েও কিন্তু আমরা করতে পারি যে দুটো সদৃশ ত্রিভুজের যদি বিপরীত বাহুদ্বয়ের তুমি অনুপাত বের করো, তাহলে সেই অনুপাত পরস্পর কি হয়? সমান হয়। সেটা তো করাই যায়। চলো আমি তোমাদের একটু ক্লাস 9-এর একটা রুলস দিয়ে করে দিচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা করাচ্ছি। তারপর তোমাদের যদি ভালো না লাগে তারপর আবার আমি তোমাদের এই নিয়মটাতেও দেখাবো। চলো আগে ওই নিয়মটা দেখে আসি একটু। তাহলে দেখো আমরা এই ত্রিভুজটা যদি এখন ক্ষেত্রফল বের করি, তাহলে হাফ ইন্টু, তাহলে এই ক্ষেত্রে বিসি কে ভূমি যদি ধরো, তাহলে বিসি কে ভূমি ধরলে কি হয়? 12 হয়। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত হয়? 5 হয়। থাকলো। এবার যদি এসি কে ভূমি ধরো, এসি কে যদি তুমি এবার ভূমি ধরো, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 13 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? বিডি, এটাই বের করব। তাহলে তুমি যেদিক থেকে ক্ষেত্রফল বের করো না কেন, সে দুটো ক্ষেত্রফলই কি হবে? সমান হতে হবে। তাহলে একবার এটাকে তুমি যদি লম্ব ধরলে, উচ্চতা ধরে নিলে, আর এটাকে ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার যদি তুমি এটাকে ভূমি ধরো, তাহলে এটা তখন উচ্চতা হয়ে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হবে। তাহলে এবার দুই দিক থেকে দেখো হাফ হাফ কেটে গেল, কি কাটবে তো? তাহলে আমার এইদিকে থাকলো 13 বিডি, আর এইদিকে থাকলো 5 12 60। তাহলে আমার এখান থেকে বিডির ভ্যালু বেরোচ্ছে 60/13। তাহলে এবার একটা ছোট্ট ভাগ করে দিই, 5 13, তাহলে যাবে না, 4 13 52, তাই তো? 60 থেকে 52 গেলে তাহলে 4 পূর্ণ 8/13 এত সেন্টিমিটার করে নাও। আমি আবার একটা অন্য নিয়মেও দেখাচ্ছি, সেটা দেখে নাও সবাই একবার। তাহলে বিডি এসির উপর লম্ব, কি ঠিক কিনা? তাহলে আলটিমেট এবিসি ত্রিভুজটা দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে, একটা হলো এ বিডি, একটা হলো বিসিডি। তার মানে আলটিমেট আমি এখন বলতেই পারি যে এই এবিসি ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিসিডি কি ঠিক কিনা? সদৃশ, বলতে পারি তো? সদৃশ। তাহলে যদি দুটো ত্রিভুজ সদৃশ হয়, তাহলে আমি এখন এটা বলতে পারি যে এসি বাই এবি সমান সমান বিসি বাই বিডি, এটা ইকুয়াল। মান বসাও, এসির মান 13, এবির মান 5, বিসি 12, বিডি বের করতে হবে। তাহলে 13 বিডি 5 গুণ 12, তাহলে বিডি সমান সমান 5 12 60/13। তাহলে 60কে 13 দিয়ে ভাগ করলে তো দেখতেই পেলে 4 পূর্ণ 8/13 কিন্তু চলে আসলো আমাদের অ্যান্সার। যে কোনো দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিলাম, যার যেটা পছন্দ সে সেটা করবে, কোনো সমস্যা নেই। তাহলে বুঝতেই পারলে অঙ্কের রুলসের কোনো সীমা নেই, শেষ নেই। মোটামুটি তুমি যদি পারো পরীক্ষার হলে একটাই করতে হবে, দুটো না দেখা মানে দেখানো তো প্রশ্নই আসে না, একটাই দেখাবে, যার যেটা ভালো লাগবে সেটা করবে। আমি তাহলে দেখালাম যে এইভাবেও করা যায়, আবার এই নিয়মেও কিন্তু করা যায়। চলো নেক্সট অঙ্ক। 4 নাম্বার প্রশ্ন হাজির। 4 নাম্বার প্রশ্নটা কি আছে একটু দেখি। বলছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত তোমাদের বের করতে হবে। তাহলে এখানে দুটো সদৃশ ত্রিভুজ আছে, আমরা একটা সূত্র মনে রাখবো যে সদৃশ ত্রিভুজের পরিসীমার যে অনুপাত সেটা কি হয়, তাদের যে অনুরূপ বাহু দুটোর কথা বলেছে এখানে, তাদের অনুপাতের সাথে কিন্তু সমান হয়। তাহলে আমরা এখানে এটা ধরে নেব যে মনে করি, আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। মনে করি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার।
তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি 9/x সমান সমান 20/16। তাহলে একটু কাটাকাটি করি, 4 5 20, 4 4 16। তাহলে এটা হলো 5x সমান সমান 4 নং 36। তাহলে x সমান সমান 36 ডিভাইডেড বাই 5। তাহলে 5 7 35, পয়েন্ট দিলাম 0, 5 2 10, শেষ। 7.2 সেন্টিমিটার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? অ্যান্সার হয়ে গেল 7.2 সেন্টিমিটার। মনে রেখো এটা কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট। দেখো 5 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কেন কি, এরকম একটা অঙ্ক তোমাদের পাঠ্য বইতে আছে, বাট এটা না, পাঠ্য বইয়ে একটু আলাদা, মানগুলো চেঞ্জ করা আছে। যত সম্ভব এটা পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষা 2023-এ এসেছিল যত সম্ভব, তাই তো? কত সালে এসেছিল? 23 সালে এসেছিল এটা। বলছে যদি বি ভ্যারিয়েজেস, তাকাও সবাই, বি ভ্যারিয়েজেস স্কোয়ার হয় এবং এ এর বৃদ্ধি 2:3, কি লেখা রয়েছে আবার? এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? তাহলে আমরা এখান থেকে ধরে নেব, আগে একটুখানি এটা লিখি। তাহলে বি সমান সমান কে স্কোয়ার, ভ্যারিয়েজেস চিহ্ন উঠলে কি হয়, একটা ধ্রুবক আছে, সেটা হলো কি কে, আর এটা হলো স্কোয়ার, পাশে লিখে রাখবো কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার এটা? তাহলে এবার আমরা এই যে এর বৃদ্ধি 2:3, এইখানে একটা লেখা লিখতে হবে। কি কথা লিখতে হবে? ধরি এ এর প্রাথমিক মান 2m এবং এ এর বর্ধিত মান 3m। তাহলে এর প্রাথমিক মান 2m, এর বর্ধিত মান কত? 3m। তাহলে আমরা এবার একটু লিখি মান বৃদ্ধির আগে, তাহলে লিখি বৃদ্ধির আগে, লিখি বৃদ্ধির আগে বি এর মান। তাহলে তখন কত হবে? কে এর জায়গায় বসাবো 2m তার হোল স্কোয়ার, তাহলে কে ইন্টু 4m স্কোয়ার, এইটা। আর এবার বৃদ্ধির পরে বের করব, এবার বৃদ্ধির পরে বি এর মান, এখন হবে কে, এখন 3 বসাবো, 3 3 9m স্কোয়ার। তাহলে এখন বলেছে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? তাহলে বি এর বৃদ্ধির অনুপাত, তাহলে কে ইন্টু 4m স্কোয়ার বাই কে ইন্টু 9m স্কোয়ার, সব কেটে ফুটে গেল, থাকলো 4/9। তাহলে উত্তর 4:9 অনুপাতে বৃদ্ধি পাবে। তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? তাহলে বি এর বৃদ্ধি হবে 4:9 অনুপাতে। কমপ্লিট করে নাও। 6 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এটাও কিন্তু ভেদের থেকে একটা অঙ্ক, 2 মার্কসের জন্য আসে। এটা মাধ্যমিক 2009-এ এসেছিল এই অঙ্কটা। চলো আমরা একটু সলভ করি। এ ভ্যারিয়েজেস বি এবং বি ভ্যারিয়েজেস সি হলে দেখাই যে এরকম। দেখো তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যখনই এরকম টাইপসের কোশ্চেন আসবে, দেখাই যে এত ভ্যারিয়েজেস এত, মনে রাখবা ওই এত বাই এতকে যদি তুমি ধ্রুবক আনতে পারো, তাহলে তোমার খেলা শেষ। মানে খেলা শেষ বলে অঙ্কটা শেষ, খেলা তো শুরু হবে, এখনো সেট 3 থাকবে, সেট 4 থাকবে, খেলা তো সবে শুরু, তাই না? তাহলে আমরা এখন কি করব, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এবিসি, যদি এটা সমান সমান কনস্ট্যান্ট দেখাতে পারি, তবে আমরা বলতে পারবো যে হ্যাঁ ইয়েস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যারিয়েজেস এবিসি। তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি, এদের যে অনুপাতটা সেটা সমান সমান একটা কি আসবে, ধ্রুবক আসবে, তার মধ্যে কি থাকবে না, কোনো এবিসি থাকবে না। চলো করি একটু একটু। তাহলে প্রথমে এ ভ্যারিয়েজেস বি আমি লিখতে পারি যে এখান থেকে এ সমান সমান k1b, একবারে লিখে দিচ্ছি পরে। বি ভ্যারিয়েজেস সি লিখতে পারি বি সমান সমান k2c, পাশে লিখে রাখি k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক তো? অশূন্য আর লিখলাম না ভেদ ধ্রুবক, তোমরা লিখে নিও জাস্ট এইটুকু। কমপ্লিট। তাহলে এর মান k1b, বি এর মান k2c, এখানেই শেষ না বাবা, একটু নোটিশ করো তো, একটু নোটিশ করো। এ সমান সমান k1, এই বি এর মান আবার k2c, এখানে বসাও k2c। তাহলে আলটিমেট বি এর এ এর ফাইনাল ভ্যালু বেরোলো k1 k2c, আর বি এর মান বেরোলো k2c।
তো এবার আমরা এখানে মান বসাতে চলে যাচ্ছি। তাহলে কনস্ট্যান্ট তো আসবে, এটা আপাতত এখন মুছে দিই, মান বসাই। তাহলে এর জায়গায় মান বসাচ্ছি k1 k2 c, তাহলে তার কিউব করলাম, এই কিউব হয়ে গেল, প্লাস বি এর মান বসাচ্ছি k2 c কিউব করে দিলাম, প্লাস সি কিউব বাই এর মান মানে হচ্ছে k1 k2 c, বি এর মান মানে হচ্ছে k2 c, আর এদিকে রয়েছে c। তাহলে উপর থেকে দেখো বাবা একটা সি কিউব কমন যাচ্ছে, কি যাচ্ছে তো আমার সোনারা? তাহলে সি কিউব কমন গেলে থাকছে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, আর নিচে দেখো তো বাবা, নিচে সি গুণ সি মানে সি কিউব, আর তার সাথে পড়ে রইলো k1 আর k2 স্কোয়ার। দেখো তো এই সি কিউব কেটে গেল। এবার তুমি যাদেরকে দেখতে পাচ্ছ তাদের মধ্যে কি কোনো এবিসি আছে বাবা? এবিসি আছে? নেই। k1 k2 ধ্রুবক, এক ধ্রুবক, তাহলে আমি বলতে পারি এটা সমান সমান কি পেলাম? ধ্রুবক পেলাম। আজকে বানানটা সুন্দর করে লিখবো, ধ্রুবক। কি পেলাম? ধ্রুবক। তাহলে এটা সমান, এটা বা এটা যদি ধ্রুবক হয় তাহলে আমি এখন বলতেই পারি আলটিমেট যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যারিয়েজেস এবিসি। ব্যাস, প্রমাণিত, কমপ্লিট করে নাও। 7 নম্বর কোয়েশ্চেন হাজির বোর্ডের মধ্যে। আমরা দেখতেই পাচ্ছি এটা গোলকের একটা অঙ্ক, অবশ্যই 2 মার্কসের একটা অঙ্ক। কি বলেছে দেখি, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার হলে গোলকটির ব্যাস জানতে চেয়েছে কত। খুব ভালো। তাহলে এটা মনে করে একটা অর্ধগোলক, এটা একটা অর্ধগোলক। তাহলে আমরা জানি অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব, কি ঠিক কিনা? আর ওরা বলে দিয়েছে কত? 144 পাই। পাই পাই দুই পাশ দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেল, 2 দিয়ে কাটাকাটি করলে 7 দুগুণ 14, 2 দুগুণ 4, তাহলে আর কিউব মানে আমার থাকলো 3 × 72। তাহলে আর কিউব সমান সমান 3 দুগুণ 6, 3 7 21, তাহলে আর কিউব মানে এটা হলো 6 এর কিউব, তাহলে আর এর মান থাকলো 6। তাহলে এটা হলো কি? ব্যাসার্ধ। জানতে চেয়েছে কি? বলো কি জানতে চেয়েছে? তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে কি পাবো? ব্যাস পাবো। তাহলে 6 দুগুণ 12 সেন্টিমিটার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো কমপ্লিট, নেক্সট অঙ্ক। তোমরা যারা যারা ক্লাসগুলো করছো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে কিন্তু মারাত্মক ইম্পর্টেন্স, আমাদের রসদ নেক্সট ভিডিও করার। তোমরা এটা কেন বোঝো না সেটাই বুঝতে পারি না। তোমরা অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক দিয়ে দিও, কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। যদি ডিসলাইক বাটন না থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, স্যার বোঝা যাচ্ছে না, আমি নেক্সট বার আরো ট্রাই করব বেশি ভালো করে বোঝানোর। আর তোমাদের যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করবে, ঠিক আছে? চলো পরবর্তী অঙ্ক। 8 দাগের অঙ্কটা কিন্তু মাধ্যমিক 2025-এ চলে এসছে, অর্থাৎ অ্যাপ্রুভ কোয়েশ্চেন, এরম টাইপস এর কোয়েশ্চেন কিন্তু আসছে, তার প্রমাণ এইটা মাধ্যমিক 2025। চলো একটুখানি আমরা শর্ট আউট করে ফেলি। একটা ব্যবসা, ব্যবসা পার্টনারশিপ বিজনেস, কি ঠিক কিনা? অংশীদারি কারবার। একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং রিমা আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু এবং রিমার মূলধনের অনুপাত বের করতে হবে। দেখো সবাই কার উপর ভর করেছে? আমনের উপর ভর করেছে। তার মানে আমি ধরে নিলাম, ধরি আমন এক্স টাকা দিয়েছিল, এক্স টাকা দিয়েছিল। তাহলে এবার এক এক করে বের করব। পিন্টু কত টাকা দিয়েছিল বাবা? আমার পিন্টু শোনা, তাহলে ও পিনটা হয়ে গেল তো পিন্টু। তাহলে পিন্টু কত টাকা দিয়েছিল? আমনের 1/1/2, তার মানে 2 অক্ষে 2, 2 একে 3, 3x/2 টাকা। বাপরে বাপ। এবার আমাদের রিমা, রিমা বেবি কত টাকা দিয়েছে দেখি। রিমা মঞ্চে আসছে, রিমা সেই কুখ্যাত ডান্সার। রিমা কত টাকা দিয়েছে? এক্স এর 2.5 গুণ, 2/1/2, তাহলে 2 দুগুণ 4, 4 টাকা কত রে? 5, 5x/2 টাকা। ব্যাস। এবার এদের মূলধনের অনুপাত বের করা তো কোনো ব্যাপার না, তাহলে আমরা এখন মূলধনের অনুপাত বের করে নেব। তাহলে আমন ইস টু পিন্টু ইস টু রিমা, তাহলে এদের মূলধনের অনুপাত বাংলাতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এক্স ইস টু 3x/2 ইস টু 5x/2। তাহলে দেখো এক্স থাকবে না, এক্স 3টে গেল একদম ভ্যানিশ হয়ে। তাহলে আমার থাকলো 1:3/2 ইস টু 5/2। আমি এখন কি করব? সবাইকে উপরে একটা 2 দিয়ে দেবো গুণ করে। তাহলে এখানে থাকলো 2 অক্ষে 2, 2 2 কেটে গেল, থাকলো 3, 2 2 কেটে গেল, থাকলো 5। তাহলে উত্তর 2:3:5। তাহলে আমন, পিন্টু এবং রিমা বেবির এই 3 জনের মূলধনের অনুপাত কত? 2:3:5। ওকে, চলো নেক্সট অঙ্ক। তো
তো 9 দাগের অঙ্কটা কিন্তু আমাদের বোর্ডে হাজির হয়ে গেছে, একটু পড়ি। কোনো একটা ব্যবসায় সেখানে এবিসি তিনজন মূলধনের অনুপাত 1/x 1/y 1/z, বছরের শেষে তাদের ব্যবসায় জেড টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে সি এর ক্ষতির পরিমাণ কত? দেখো আমি আগেই বলছি এই অঙ্কটা মাধ্যমিকে কোনো না কোনো একটা সালে এসছে অবশ্যই। তোমরা সাল আমি লিখছি না বা জানো তোমরা অনেকে হয়তো, বাট এটা মাথায় রেখো এই অঙ্কটা যারা পারবে তাদের টোটাল কনসেপ্ট ক্লিয়ার রয়েছে এই সব রিলেটেড যা যা আলোচনা সেটাই। আর যারা এটাও পাচ্ছ না তার মানে বুঝতে হবে তোমাদের অংশীদারি কারবারের এখনো অনেক প্রবলেম রয়ে গেছে। এটা একটা জাস্ট বেসিক জিনিস, যেটা নর্মাল সেটাকে একটু XYZ দিয়ে সাজিয়েছে, আর কিচ্ছু না। চলো অঙ্কটা করছি, দেখো যাদের এটা পারছো না যে অঙ্কটা, তাহলে ভাবতে হবে তোমাদের এখনো গোড়ায় অনেক প্রবলেম রয়ে গেছে। এ বি সি এর মূলধনের অনুপাত, চলো A:B:C এর মূলধনের অনুপাত 1/x 1/y 1/z। তোমরা সবাই জানো এরকম ভগ্নাংশ থাকলে নিচে যারা থাকে এদের যে লসাগু হয় সেটা দিয়ে উপরে গুণ করে দিতে হয়। তাহলে XYZ এর লসাগু হচ্ছে XYZ, এটাই হচ্ছে প্রথম কনসেপ্ট। তাহলে এখানে থাকলো XYZ নিচে x, এখানে থাকলো XYZ নিচে y, এখানে থাকলো XYZ নিচে থাকলো z। চলো তো এবার কাটাকাটি করার একটা পালা অবশ্যই রয়ে গেছে। দেখো x x কেটে গেল, y y কেটে গেল, z z কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো? আমার পড়ে থাকলো এখানে yz, এখানে পড়ে থাকলো xz, আর এখানে পড়ে থাকলো xy। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? সি এর ক্ষতি, মোট ক্ষতির পরিমাণ কত? z টাকা। তাহলে সি এর আনুপাতিক ভাগারকে তার ক্ষতি দিয়ে গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে আনুপাতিক ভাগার এই কথাটা তোমরা কবে শিখেছিলে? 5 6 7 8 কিছু একটা জায়গায় শিখেছিলে, 6 7 এর কিছু 7 এ শিখেছিলে যে যার আনুপাতিক ভাগার বের করব সে ভগ্নাংশের উপরে থাকবে, অর্থাৎ লব উপরে থাকবে, আর নিচে থাকবে অনুপাতে থাকা প্রত্যেকটা পদের যোগফল। আর লব হর যদি চিনতে না পারো তাহলে হর হর মহাদেব। তাহলে বুঝবা কি করে? হর হর মহাদেব। তাহলে হর কোথায় থাকে? কালীর 90 ডিগ্রি, বোঝো তো? এই হচ্ছে আমাদের শিব হর, আর এই হচ্ছে কালী। নিচে থাকে কে? হর, আর উপরে থাকে লব। বোঝা গেল? কালীর লব, আর নিচে থাকে হর, হর হর মহাদেব। চলো করে ফেলি এবার। তাহলে সি এর ক্ষতি বের করছি আমরা, সি এর ক্ষতি। তাহলে সি এর মধ্যে কোনটাই? শেষেরটা। তাহলে এ থাকলো উপরে, আর নিচে সবার যোগফল yz প্লাস xz প্লাস xy ইন্টু ইন্টু এই z টাকা। কমপ্লিট। তাহলে এবার ফাইনাল অ্যান্সারটা লিখে দিচ্ছি তোমাদের চোখের সামনে, ব্লু কালি দিয়ে লিখে দিচ্ছি, ব্লু কালি। তাহলে থাকলো xyz, আর নিচে থাকলো yz প্লাস xz প্লাস xy। কমপ্লিট। চলো নেক্সট অঙ্ক চলে যাচ্ছে। চলো পরেরটা। আজকের শেষ অঙ্ক কিন্তু আমাদের এপিসোডের, আর যার শেষ ভালো তার সব ভালো, এটা আমি শুনেছি বড়দের কাছ থেকে, বাট জানি না যার শেষ ভালো তার সব ভালো কিনা। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো সত্যি কথাটা ঠিক কিনা। চলো আগে শেষটা ভালো করি, তারপর দেখছি কি হয়। চলো কি বলেছে দেখি। 50কে এমন দুটো অংশে ভাগ করতে হবে যাদের অনন্যকের সমষ্টি 1/12। এখন বের করতে হবে সেই কি কি সেই সংখ্যা দুটো। তুমি চাইলেই বলতে পারবা না একটা 30 একটা 20, বা তুমি চাইলেই বলতে পারবা না একটা 40 একটা 10। এটা বের করে দেখাতে হবে। চলো তাহলে আমরা ধরে নেব, মনে করি একটি অংশ x, তাহলে বলতে পারবি অপরটি কি হবে? তাহলে অপরটি হবে 50 বিয়োগ x। বোঝা গেল? তাহলে x চলে গেল, তাহলে থাকলো কত? 50 বিয়োগ x। এদের অনন্যক মানে 1/x, 1/50 প্লাস x, সরি 50 মাইনাস x সমান সমান 1/12। ব্যাস, এবার শুরু হচ্ছে অঙ্ক। এখান থেকে আমরা একটা লসাগু নিয়ে নেবো, x ইন্টু 50 মাইনাস x লসাগু নিয়ে নিলাম। x x গেল কেটে, তাহলে উপরে থাকলো 50 মাইনাস x প্লাস 50 মাইনাস x 50 মাইনাস শুধু থাকলো একটা x, আর এখানে থাকলো 1/12 প্লাস x মাইনাস x গেল কেটে। তাহলে আমার এখানে গুণ করলে হলো 50x মাইনাস এক্স স্কোয়ার, আর এইদিকে থাকলো হলো 5 বরং 60, একবারে লিখে দিই এই পাশেই। চলো 600। কমপ্লিট। এবার আমরা এটাকে এক এক করে করে ফেলি, মিডল টার্মটা করে ফেলি, সাজিয়ে দিই একটু। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 50 মাইনাস 600 সমান সমান 0। প্লাস ছেলে পাশে আসলো, মাইনাস হয়ে গেল। এটা 50x, আমি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম।
থেকে একটা মাইনাস কমন নিলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 600 সমান সমান 0। মাইনাস এ পাশে গেলে শূন্যর সাথে মিশিয়ে গেল, আর কি করা যাবে, তাহলে ফাইনাল থাকলো এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 600 সমান সমান 0। তাহলে এবার আমরা করে ফেলি, ব্যাপারটাকে সলভ করি একটু একটু করে, দেখা যাক কি পাওয়া যায়। মিডল টার্ম করে দিই, 600কে ভাঙলে কত পাবো, 50, 30 আর 20 পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস 20x প্লাস 600 সমান সমান 0। এক্স কমন নিলাম, এক্স মাইনাস 30 মাইনাস 20 কমন নিলাম, এক্স মাইনাস 30, দুটো এক্স মাইনাস 30-র জন্য একটা এক্স মাইনাস 20 সমান সমান 0, তাহলে হয় নয়, তাহলে হয় এক্স মাইনাস 30 সমান সমান 0, এক্স মাইনাস 20 সমান সমান 0। আমার কথা মিলে গেল যে এক্স এর মান 30 আর একটা কত 20, তাই না? তাহলে এবার দুটোই অ্যান্সার চলে আসে, দেখো দুটোই দেখো পজিটিভেই রয়েছে, কোনো নেগেটিভে নেই। তাহলে এক্স এর মান 30ও নিতে পারি, আবার 20ও নিতে পারি। তাহলে একবার 30 নিলে 50-এর থেকে 30 বাদ দিলে হবে কত 20, আর একটা নিলে 20 নিলে হবে 30। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু 30 এবং 20। তাহলে 50কে দুটো অংশে ভাগ করব, কত কত সে ভাগ, একটা 30 আর একটা 20, একটা 30 আর একটা 20। এর সাথে সাথে শেষ হলো আমাদের সেট 2। সেট 3 অবশ্যই আসবে তোমাদের জন্য। কারা কারা অপেক্ষা করছো হাত তোলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।